গ্রীষ্মের ছুটির শেষ দিক। আমি আর সুনন্দ বেড়াতে গেলাম ঘাটশিলায়। সুনন্দর মামার একটা বাড়ি আছে ঘাটশিলায়। কেউ বড় যায়টায় না, বন্ধই থাকে 12 মাস। একজন মালি বাড়ি আগলায়। সুতরাং ইচ্ছা ছিল নির্বিঘ্নে আড্ডা মারব এবং বেড়াবো। আমরা দুজনে কলেজে পড়ি। কলকাতার ভিড় আর হট্টগোল ছেড়ে এমন খোলামেলা প্রকৃতি রাজ্যে এসে আমাদের মন উড়তে লাগলো। ঘাটশিলা শহরটি তকতকে পরিষ্কার। বাড়িঘর লোকজনের ঘেঁষাঘেঁষি নেই। শহরের বাইরে চারপাশে ধু ধু পাথুরে মাঠ, কোথাও বা শালবন। একধারে পরপর কতগুলো জঙ্গলে ঢাকা ছোট ছোট পাহাড়। শহরের পাশ দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী। চওড়া নদী খাতের ভিতর প্রকাণ্ড পাথরের চাইয়ের ফাঁকে হু হু করে জল ছুটে চলেছে। সুবর্ণরেখা ছাড়াও কয়েকটা ছোট ছোট পাহাড়ি নদী আছে ধারে কাছে। সুনন্দর মামার বাড়ি শহরের প্রায় বাইরে একটু নির্জন অংশে। ধলভূমগড় যাওয়ার পিচ বাঁধানো চওড়া রাস্তাটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে। এই পথ শহর ছাড়িয়ে প্রান্তর ভেদ করে শালবনের গা ছুঁয়ে দূর দিগন্তে গিয়ে মিশেছে। তখন একটু একটু বর্ষাও নেমেছে, গরমটাও একটু কমেছে। দুটো সাইকেল জোগাড় করে দিনের বেলা টোটো করে ঘুরে বেড়াই। রাত্রে বিছানায় শুয়ে শুনতে পাই হায়নার খ্যাঁক খ্যাঁক হাসি। মালির বউ লক্ষ্মী রান্না করে দেয়। ভাত ডাল তরকারি সে মোটামুটি রাঁধে ভালোই, কিন্তু মাছ মাংস আমরা নিজেরাই বানাই। ভোরবেলা প্রায় হাজির হয় বুধন মাঝি। কোনোদিন সে আনে তাজা ফলমূল, কোনোদিন মাছ, মুরগি বা ডিম, কোনোদিন বা মধু, কখনো বা কলসি ভরা টাটকা খেজুরের রস। বুধন মাঝি সাঁওতাল, মাঝ বয়সী। আমাদের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। ও থাকে মাইল 3-4 দূরে এক গ্রামে। গ্রামের নাম মহুয়া ডাঙ্গা। বুধন ঘাটশিলার বাজারে জিনিসপত্র বিক্রি করতে যায়। পথে আমাদের বাড়িতে বসে প্রায় খানিক গল্প করে নেয়। লোকটি চায়ের ভক্ত। চায়ের সময় এলে আমরা ওকে চা অফার করি। বুধন লাজুক লাজুক মুখে চক্ষু মুদে চায়ের কাপে চুমুক দেয়। মোটামুটি এই একই ছাদে কাটছিল দিনগুলো। হঠাৎ ঘটনার মোড় ঘুরে গেল। একদিন ভোরে বুধন এলো। কয়েকটা ডিম এনেছে বিক্রি করতে। লক্ষ্য করলাম তার মুখ ভারী বিষণ্ণ। সুনন্দ ঠাট্টা করল, কি বুধন, মুখ বেজার কেন? বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? বুধন মাথা নাড়ল, তারপর কেমন ঝিম মেরে বসে রইল। বুঝলাম ব্যাপার কিছু গুরুতর। হয়তো ওর বাড়িতে কারো অসুখ বিসুখ করেছে। আমি বললাম, কি হয়েছে বুধন? বুধন মুখ তুলে বলল, বাবু বাবু আমার ভাইটাকে ওরা মেরে ফেলবে। ওরা ঠিক মেরে ফেলবে আমার ভাইটাকে বাবু। সে কি? বুধনের এক ছোট ভাই আছে বলে শুনেছিলাম, তার বেশি কিছু জানতাম না। কিন্তু তাকে মারবে কে, কেন? একটু একটু করে বুধনের কাছ থেকে উদ্ধার করলাম সমস্ত ঘটনা। এক আশ্চর্য অবিশ্বাস্য কাহিনী। মহুয়া ডাঙ্গায় নাকি রক্তচোষার আবির্ভাব ঘটেছে। মানুষের রক্তলোভী কোনো নিশাচর প্রাণী। আর গ্রামের লোকের সন্দেহ বুধনের ভাই হচ্ছে এই রক্তচোষা। ঘটনার শুরু 4 দিন আগে। মহুয়া ডাঙ্গায় এক উৎসব ছিল। রাত করে সবাই নাচ গান করেছে। তারপর যে যেখানে পারে শুয়ে পড়েছে। হঠাৎ নারী কণ্ঠের আর্তনাদ। অনেকে ছুটে আসে। বোকা মাঝির বউ জামফুল চেঁচাচ্ছে,
কোলে তার 4 বছরের ছেলে। সবাই দেখল বাচ্চাটির গলার পাশ দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, গলায় ক্ষত চিহ্ন, এক চিলতে চামড়া যেন গোল করে কেটে নেওয়া হয়েছে, আর তার তলায় মাংসের মধ্যে ছোট্ট গর্তের মতো ফুটো। ক্রমাগত রক্ত বেরিয়ে আসছে ওই ক্ষত থেকে। জামফুল বলল যে সে আর তার ছেলে ঘুমোচ্ছিল ঘরের দাওয়ায়। হঠাৎ ছেলের কান্না শুনে উঠে দেখে এই কাণ্ড। এ কিসের কামড়? সবাই পরামর্শ করল, ইঁদুর, ছুঁচো, নাকি সাপ টাপ? ওসব নয়। অভিজ্ঞ লোকেরা কাটা জায়গাটা পরীক্ষা করে তাই জানালো। তবে কি কোনো পোকামাকড়? কেউই সঠিক বুঝতে পারে না। যাই হোক, ন্যাকড়া চাপা দিতে রক্ত বন্ধ হলো। জামফুল আর একটা খবর দিয়েছিল, সে নাকি ছেলের কান্নায় ঘুম ভেঙেই দেখে বুনো সামনে দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছে। সেদিন কেউ বুনোকে নিয়ে মাথা ঘামায়নি। বুনো সম্বন্ধে গ্রামের লোকের সন্দেহ জাগলো আরো 2 দিন পরে, অর্থাৎ গত পরশু রাত্রে। ঢ্যাঙা মাঝি বুনোর প্রতিবেশী। ঢ্যাঙা ঘুমিয়েছিল তার ঘরের চালার নিচে খাটিয়া পেতে। একসময় ঘুম ভেঙে ঘাড়ে হাত দিয়ে বোঝে কি যেন চটচট করছে গায়ে। দেশলাই জেলে দেখে রক্ত বেরোচ্ছে, গায়েও শুকনো রক্ত লেগে আছে, সেই একই রকম ক্ষত চিহ্ন। রক্ত যেন থামতে চায় না। গ্রামের লোক আর ব্যাপারটাকে তুচ্ছ করে উড়িয়ে দিতে পারল না। এ কোনো চেনা জীবজন্তুর দাঁত বা নখের দাগ নয়। তাদের ধারণা হয়েছে এ নিশ্চয়ই কোনো পিশাচ বা দানবের কীর্তি। সে ঘুমন্ত মানুষের দেহে ফুটো করে রক্ত শুষে নিচ্ছে। কিন্তু কে করতে পারে এই কাজ? একটা বিশেষ কারণে সবার নজর বুনোর উপরে গিয়ে পড়ল। বুধনের ভাই নামে বুনো, স্বভাবেও বুনো। সে ছোটবেলা থেকেই বাউন্ডুলে, একরোখা, দুর্ধর্ষ প্রকৃতির। কতবার বাড়ি ছেড়ে চলে গেছে। মাসের পর মাস ঘুরেছে পাহাড়ে জঙ্গলে। কাজকর্ম চাষবাসে তার মন নেই, যত অদ্ভুত বিদ্যে শেখার ঝোঁক। ওঝাদের কাছে সাকরেদি করে মন্ত্রতন্ত্র তুকতাক শিখেছে অনেক। অতি বদরাগী, কারোর সঙ্গে সদ্ভাব নেই, এমনকি বুধনের সঙ্গেও নয়। ঢ্যাঙার সঙ্গে বুনোর কদিন আগে ঝগড়া হয়েছিল। দুজনের বাড়ির সীমানায় একটা কুল গাছের দখল নিয়ে বুনোর ঢ্যাঙাকে শাসিয়েছিল। ঢ্যাঙা বলেছে যখন তার বউ ঢ্যাঙার ঘাড়ের রক্ত বন্ধ করতে ব্যস্ত, তখন সে দেখেছে তার উঠোনে বুনো দাঁড়িয়ে। তার বাড়িতে এত রাতে বুনো এসেছিল কি করতে? গ্রামের লোক আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে। তাদের মতে রাতের বেলা বুনো নিশ্চয়ই দানও হয়ে যায় আর মানুষের রক্ত চুষে খায়। গ্রামের মোড়ল বুনোকে এই বিষয়ে জিজ্ঞেস করতে সে দারুণ চটে যায়। বলে মিছিমিছি সবাই তার পিছনে লাগছে, এই ব্যাপারে তার কোনো হাত নেই। ঢ্যাঙার চিৎকার শুনে সে দেখতে গিয়েছিল ব্যাপারটা কি। কিন্তু গ্রামের লোকের বিশ্বাস হয়নি বুনোর কথা। ফুসফাস ঘুষঘাস আরম্ভ হয়েছে। বুনোই দায়ী, এ বুনোরই কাজ। মহুয়া ডাকার মানুষগুলোকে সে এবার মেরে ফেলবে। ও আর মানুষ নেই, ও দানব হয়ে গেছে। কেউ কেউ বলছে ওকে পিটিয়ে মেরে ফেলা হোক। গল্প শুনে আমরা তো থ। এমন কাণ্ড সম্ভব? আমি প্রশ্ন করলাম, সত্যিই বুনো এরকম কাজ করতে পারে নাকি? তুই জানিস? বুধন বলল,
আমি আড়ালে ওকে জিজ্ঞেস করেছিলাম। বুনো বলছে আমি ও করিনি। মনে হলো ও মিছে কথা কইছে না বাবু, ও ও ঠিকই বলছে। সুনন্দ বলল, বুধন, তোর ভাইকে কিছুদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যেতে বল। একবার যখন সন্দেহ ঢুকেছে মাথায়, বারবার এরকম হলে হয়তো মরিয়া হয়ে গ্রামের লোক বুনোকে খুন করে বসবে। বুধন হতাশভাবে বলল, বলেছিলাম বাবু, কিন্তু বুনো যাবে না। কেন? ওই মেয়েটার জন্য। কে মেয়ে? বুধন বলল, বুনো বিয়ে করেছিল, বউ মরে গেছে, তার মেয়েটি হতভাগ্য পঙ্গু। বছর দেড়েক আগে পড়ে গিয়ে তার ডান পায়ে চোট লাগে, তারপর পাটা ক্রমশ শুকিয়ে সরু হয়ে যাচ্ছে, জোর নেই পায়ে, প্রায় সবসময় শুয়ে থাকে। বসে বসে হাতে ভর দিয়ে হিঁচড়ে হিঁচড়ে কোনো রকমে একটু আধটু নড়াচড়া করে। ওকে নাইয়ে খাইয়ে দিতে হয়। এক বুড়ি তার দেখাশোনা করে। এই মেয়ের উপরে বুনোর প্রচন্ড টান। মেয়ের জন্যই সে আজকাল বাড়ি ছেড়ে দূরে যায় না। দুনিয়ায় একমাত্র এই মানুষটিকেই সে ভালোবাসে। বুনোর ভয়, সে গ্রাম ছেড়ে চলে গেলে তার মেয়েকে সবাই মেরে ফেলবে। এমনকি বুধনকেও তার বিশ্বাস নেই। আবার মেয়েকে সঙ্গে নিয়ে বাইরে কোথাও গেলে খোঁড়া মেয়েকে রাখবেই বা কোথায়? সে 4 দিন মজুর খাটতে গেলে মেয়ের যত্ন করবে কে? সুতরাং সে জেদ ধরেছে গ্রামেই থাকবে, তাতে যা হয় হোক। আমি ও সুনন্দ মাথা ঘামাতে শুরু করলাম। বুনো যতই একগুঁয়ে বা রাগী হোক, স্রেফ সন্দেহের শিকার হয়ে তাকে মারা পড়তে দেওয়া যায় না। ওই অসহায় মেয়েটার ভাগ্যে তখন কি ঘটবে? এই কাজ কার? সত্যি কোনো মানুষ পিশাচের, না কোনো জন্তু জানোয়ারের? গ্রামের অন্য কোনো শয়তান এই কীর্তি করে বুনোর ঘাড়ে দোষ চাপাচ্ছে না তো? কেউ তো সচক্ষে দেখেনি বুনোকে রক্তপান করতে। এখন বুনোকে আর তার মেয়েকে বাঁচাই কি করে? দুই বন্ধু প্রাণপণে বুদ্ধি হাতাতে থাকি। আচ্ছা, পুলিশে খবর দিলে কেমন হয়? কোনো লাভ নেই, গ্রামের ঘরোয়া ব্যাপারে পুলিশ নাক গলাবে না। তবু চেষ্টা তো করি। যদি যায় পুলিশ, একটু ভয় দেখিয়ে আসে, তাহলে গ্রামের লোক চট করে বুনোর ক্ষতি করতে হয়তো সাহস পাবে না। ইতিমধ্যে রক্তচোষার ব্যাপারটা থেমেও তো যেতে পারে। সুনন্দ ঘাড় নাড়ল। হুম, যাবে না রে পুলিশ। স্রেফ গুজব শুনে 3-4 মাইল পথ ঠেঙিয়ে যেতে রাজিও হবে না, উল্টে আমাদেরই ঠাট্টা করবে। হ্যাঁ, যাবে, যদি খুন খারাপি কিছু হয় তারপর। আমি রেগে উঠে বললাম, তখন গিয়ে লাভটা কি হবে ঘোড়ার ডিম? 3 জনে চুপচাপ বসে আছি। বুনোকে বাঁচাবার কোনো উপায় আমাদের মাথায় আসছে না। হঠাৎ সুনন্দ বলে উঠল, ঠিক আছে, পুলিশ না যাক, আমরা যাব। মাঝে মাঝে ঘুরে আসবো এই গ্রামে, বুনোর খোঁজ খবরও করব। তাহলে গ্রামের লোক সাবধান হয়ে যাবে। কিন্তু একটা ছুতো তো চাই। হ্যাঁ, মুরগির খোঁজে যাওয়া যেতে পারে। আচ্ছা বুধন, বুনোর মুরগি আছে? আছে। বেশ, কাল আমরা দুজনে মুরগি কিনতে যাব বুনোর কাছে। ওকে বলে রাখিস, আমাদের যেন আবার হাঁকিয়ে না দেয়। ওর ভালোর জন্যই যাচ্ছি। বাইরের লোক বারবার বুনোর খোঁজে আসছে দেখলে এখন ওকে কেউ মারবার সাহস পাবে না, কারণ জানে বুনোর কিছু ঘটলে আমাদের তার নজরে পড়বে।
এবং ঘটনাটা অস্বাভাবিক মনে হলে পুলিশেও খবর যাবে। আমাদের যুক্তি বুধনের পছন্দ হলো। সে খুশি মনে বিদায় নিল। সুনন্দ মহা উত্তেজিত। এক রহস্যময় রোমাঞ্চের গন্ধ পেয়ে সে উৎসাহে টকবক করতে লাগল। আমার মনেও লাগলো তার ছোঁয়াচ। আর তার ফল কি বিচিত্র এক অভিজ্ঞতা। দুপুরবেলা আমি ও সুনন্দ সাইকেলে চেপে মহুয়াডাঙ্গা গ্রামের দিকে চললাম। আমাদের বাড়ি থেকে শহর ছাড়িয়ে মাইলখানে গিয়ে ধলভূমগড় যাওয়ার বড় রাস্তা থেকে ডান পাশে এক সরু মেঠো রাস্তা বেরিয়ে গেছে। ওই পথ মাইল 2 দূরে গিয়ে মহুয়াডাঙ্গায় শেষ হয়েছে। বড় বড় পাথর পড়ে আছে। মাঠে গাছপালা খুব কম। মাঝে মাঝে কয়েকটা শুধু খেজুর, তাল অথবা বাবলার ঝোপ। আর এক নিঃসঙ্গ প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে অনেকখানি জায়গা জুড়ে। দূর থেকে মহুয়াডাঙ্গা গ্রাম দেখা যায়। গ্রামে অবশ্য গাছপালা রয়েছে, একটা পুকুরও রয়েছে। এমন অসময় 2 শহুরে যুবকের আবির্ভাবে গ্রামের লোক অবাক হয়ে গেল। ও ভাই, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। শোনো শোনো, আচ্ছা, বুনো মাঝির বাড়ি কোনটা গো? জিজ্ঞেস করতেই একজন দেখিয়ে দিল আঙুল বাড়িয়ে। কিন্তু তার চোখের অদ্ভুত চাউনিটা আমাদের নজর এড়াল না। গ্রামে ঢোকার মুখেই বুনোর বাড়ি। একখানি মাত্র ছোট্ট মাটির ঘর, তাতে খড়ের চাল, তকতকে একফালি উঠোন। একটা প্রকাণ্ড শুয়োর বাড়ির সামনে পড়ে মাটিতে গড়াচ্ছে। তার গায়ের উপর 4-5টা ছানা। ঘরের বাইরে তেঁতুল গাছের ছায়ায় দড়ির খাটিয়াতে বুনো বসেছিল। পাশে তার মেয়ে শুয়ে। সাইকেলটা একটা গাছে ঠেস দিয়ে রেখে আমরা কাছে যেতে বুনো উঠে দাঁড়ালো। শুয়োরটা ঘোঁত ঘোঁত করে পালালো। পিছন পিছন ছুটল তার বাচ্চাগুলো। বুনোকে প্রথম দর্শনে দেখে বুকটা ছ্যাঁত করে উঠল। কি দুশ্মনের মতন চেহারা, রীতিমতন লম্বা, গিঁট পাকানো দেহ, মুখে অজস্র ভাঁজ, কাঁধ অব্দি কালো কুচকুচে বাবরি চুল, ছোট ছোট চোখ দুটো করমচার মতন লালচে। সে ঘাড় কাত করে এক দৃষ্টে তাকিয়ে রইল আমাদের দিকে। আমি বললাম, তোমার নাম বুনো? সুনন্দ বলল, আমাদের বুধন পাঠিয়েছে, আমরা মুরগি কিনতে এসেছি। মুরগি মাঠে চড়ছে, এখন ধরা যাবে না। ওর ভাবভঙ্গি দেখে বুঝলাম আমাদের আগমনে বুনো মোটেই খুশি হয়নি। নেহাত যেন ঠেকায় পড়ে আমাদের উপস্থিতি সহ্য করছে। ওর দাঁতগুলো বড় বড়, চওড়া হাঁ। দেখলেই মনে হয় লোকটা রাগী, বেপরোয়া। আমি বেশ চটলাম মনে মনে। এমন খুনি চেহারার বেয়াদব লোকটার নিরাপত্তা নিয়ে ব্যস্ত হতে ভারী দায় পড়েছে আমাদের। ফিরে যাই, ওর বরাতে যা হবার হোক, আমাদের বয়েই গেছে। কষ্ট করে এতদূর এলাম, এই ঢের। সত্যি কথা বলতে কি, লোকটাকে দেখে অবধি আমার মন বলছিল এর দ্বারা যে কোনো ভয়ঙ্কর কাজ সম্ভব। হয়তো গ্রামের লোকের ধারণাই ঠিক। বুধন তার ভাই সম্পর্কে দুর্বল, তাই অন্যদের কথা মানতে চাইছে না। সুনন্দ কিন্তু বুনোর ব্যবহারে দমল না। দিব্যি খোশ মেজাজে বলল, বেশ, আমরা আবার পরশুদিন আসবো। একটা মুরগি ধরে রাখিস। আচ্ছা, এই এখন একটু জল খাওয়া দেখি, বড্ড তেষ্টা পেয়েছে। বুনো নিঃশব্দে ঘরের ভেতর ঢুকে গেল। আমাদের দৃষ্টি পড়ল
খাটিয়ায় শোয়া ছোট্ট মেয়েটির দিকে। আহা, মুখখানি কি মিষ্টি! করুণ চোখে অবাক হয়ে দেখছে। একটি পা তার সরু, অক্ষম, শরীরও খুব রোগা। বড় মায়া হল। সুনন্দ চাপা স্বরে বলল, অসিত, দেখ, অনেকে লক্ষ্য করছে আমাদের। কথাটা ঠিক। আড়াল আবডাল থেকে অনেক মেয়ে পুরুষ উঁকিঝুঁকি মারছিল। তাদের চোখে কৌতূহল। বুনো জল আনলো ঝকঝকে পিতলের ঘটিতে। এনে খেলাম জল। যাওয়ার সময় সুনন্দ চেঁচিয়ে বলে গেল, বুনো, আমরা চলি। হ্যাঁ, পরশুদিন আবার আসবো। প্রান্তরের মধ্যে দিয়ে ফিরে চলেছি। গ্রাম ছাড়িয়ে খানিক গিয়ে এক দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলাম। আসার সময় মহুয়াডাঙ্গা থেকে প্রায় মাইল খানিক দূরে মাঠের মধ্যে প্রকাণ্ড একটা বট গাছ দেখেছিলাম। সেই গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে, দীর্ঘ আকৃতি, পরনে গেরুয়া রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। চোখে দূরবীন লাগিয়ে গাছের ডালে না জানি কি দেখছে। সুনন্দ বলল, প্রতাপ রুদ্র ঝাউ বাংলোতে থাকেন। আমাদের পাড়ার একেবারে শেষ বাড়িটা হলো ঝাউ বাংলো। এই নাম স্থানীয় লোকেদের দেওয়া। ঝাউ বাংলো অন্য বাড়িগুলোর থেকে বেশ খানিক তফাতে। বিরাট কম্পাউন্ডওয়ালা বাড়ি, উঁচু পাঁচিলে ঘেরা, ভিতরে প্রচুর গাছপালা। মস্ত লোহার ফটক থেকে বসত বাড়ি অবধি কাঁকর ফেলা চওড়া রাস্তা। তার দুধারে আছে দুসারি ঝাউ গাছ। বোধ হয় এই জন্যই ঝাউ বাংলো নামের উৎপত্তি। ও বাড়ির বাসিন্দাদের চিনি না, শুধু জেনেছি প্রতাপ রুদ্র ওই বাড়ির মালিক। প্রতাপবাবুকে কয়েকবার মাত্র দেখেছি। খুব ভোরে কালো রঙের থ্যাবড়ামুখো বিশাল এক কুকুর নিয়ে মাঠে বেড়াচ্ছেন। ভদ্রলোকের নিজের চেহারাও চোখে পড়ার মতন। 6 ফুটের উপর খাড়া শরীর, দোহারা শক্ত গড়ন, রোদে পোড়া ফর্সা রং, মাংসহীন লম্বাটে মুখ, চাপা পাতলা ঠোঁট, টিয়া পাখির মতন বাঁকানো নাকের নিচে পাকানো গোঁপ, আর চিবুকে ফ্রেঞ্চ কাট দাড়ি। মাথায় কাঁচা পাকা ঘন চুল। পরনে থাকে হাঁটু অবধি ঝুলের পাঞ্জাবি ও পায়জামা। তার গম্ভীর ধরন দেখলে নিজের থেকে আলাপ করার উৎসাহ জাগে না। শুনেছি ভদ্রলোক 2 বছর হলো বাড়িখানা কিনে এখানে বাস করছেন, তবে ঘাটশিলায় থাকেন না প্রায়। ওই বাড়িটা আগে ছিল এক জমিদারের সম্পত্তি। আরও শুনেছি বাড়িটায় নাকি ছোটখাটো এক চিড়িয়াখানা আছে, কারণ প্রতাপ রুদ্রের পশু পাখির বেজায় শখ। অনেক বিচিত্র জীবজন্তুর ডাক ভেসে আসে ওই বাড়ির ভেতর থেকে, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না ভিতরে। প্রতাপ রুদ্র সম্পর্কে আমাদের কৌতূহল জেগেছিল, কিন্তু মেটাবার সুযোগ এখনো পাইনি। এখানে কি করছেন ভদ্রলোক? আমি জানতে চাইলাম। সুনন্দ বলল, মনে হচ্ছে বার্ড ওয়াচার, পাখি দেখছে। যাদের এই নেশা থাকে তারা যেখানে সেখানে ঘুরে বেড়ায় পাখি খুঁজে, বুঝলি? ভদ্রলোক শুনেছি নানা রকম জীবজন্তু পোষেন। হ্যাঁ, ওর সঙ্গে আলাপ করার ইচ্ছা আছে। ইন্টারেস্টিং লোক। প্রতাপ রুদ্র একবার ঘাড় ফিরিয়ে দেখলেন আমাদের, তারপর আবার দূরবীনে চোখ লাগালেন। সাইকেলে পাশাপাশি চলেছি। বললাম, হ্যাঁ রে সুনন্দ, বুনো লোকটাকে কেমন লাগলো? নিরীহ, মানে সত্যি নির্দোষ? তোর কি মনে হয়? নিরীহ? নিরীহ মোটেই না। সুনন্দ জবাব দিল, তবে দোষী না নির্দোষ এখনই বলা শক্ত। অর্থাৎ বুনোর হাব ভাবে সুনন্দরও ধোঁকা লেগেছে।
বিকেলে খরস্রোতা নদী ধরে অনেক দূর বেড়াতে গেলাম দুজনে। ধলভূমগড়ের রাস্তাকে আড়াআড়ি কেটে খরস্রোতা নদীটি বয়ে চলেছে। রাস্তা গেছে নদীর ওপর ব্রিজ দিয়ে। ক্ষীণকায় নদীর টলটলে জলে বড়জোর হাঁটু অবধি ডোবে। স্ফটিক স্বচ্ছ জলের তলায় নুড়ি, পাথর, বালি, ঝিনুক পরিষ্কার দেখা যায়। কখনো নদীর পারে পারে, কখনো বা ঠান্ডা জলের স্রোতে পা ডুবিয়ে অনেকটা হাঁটলাম। ফিরতে সন্ধে হয়ে গেল। ব্রিজের কাছাকাছি পৌঁছেছি। একটি লোক দ্রুত পায়ে ব্রিজ পেরিয়ে চলে গেল। প্রতাপরুদ্র। আমাদের তিনি দেখতে পেলেন না। আমরা লক্ষ্য করলাম প্রতাপবাবু কিছুটা এগিয়ে ধলভূমগড়ের রাস্তা ছেড়ে মাঠে নামলেন। ওই তো মহুয়াডাঙ্গা গ্রামে যাবার পথ। স্বরঝোপের আড়াল থেকে দেখলাম সেই দীর্ঘকায় ঋজু দেহ ক্রমে ছোট হয়ে যাচ্ছে, কখনো বা উঁচু ঢিবির আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে। আলো কমে আসায় তাকে বেশি দূর নজর করতে পারলাম না। সুনন্দ প্রথমে কথা বলল। কি ব্যাপার? এই সময় ওইদিকে ভদ্রলোক চললেন কোথায়? ঠাট্টা করলাম, হয়তো নিশাচর পাখির খুঁজে যাচ্ছে, কিংবা সাঁওতাল গ্রামে হাড়িয়া টাড়িয়া খাওয়ার অভ্যেস আছে। ব্রিজের রেলিংয়ে আমরা আরো ঘণ্টাখানেক বসে রইলাম। তারপর চায়ের তাগিদে উঠলাম, কিন্তু প্রতাপরুদ্র তখনও ফিরলেন না। পরদিন ভোরে বুধন এলো, জানালো গত রাতে নাকি আবার রক্তচোষার আবির্ভাব ঘটেছিল মহুয়াডাঙ্গায়। এবারে সে হানা দিয়েছে ঘরের মধ্যে। তার শিকার এক যুবক। শেষ রাতে ঘুম ভেঙে দেখে বাঁ পায়ের বুড়ো আঙুলে অবিকল ওই রকম ক্ষত, তা থেকে রক্ত ঝরছে। ঘরের দরজা খোলা ছিল? সুনন্দ প্রশ্ন করে। না। আর জানলা? একটা জানলা খোলা ছিল বটে। আচ্ছা বুধন, বুনোকে কেউ দেখেছে নাকি কাছে পিঠে? আমি জানতে চাইলাম। না, তবে ঢেঙ্গা বলেছে বুনো কাল রাত অবধি জেগে বসেছিল তার উঠোনে। গায়ের লোক ভি ওকেই সন্দেহ করছে। বুধন বুকের মধ্যে মুখ গুজে বসে রইল। বেচারা ভাইয়ের বিপদের আশঙ্কায় বড় মুষড়ে পড়েছে। সুনন্দ বুধনকে জিজ্ঞেস করল। হ্যাঁ রে বুধন, ওই যে ঝাউ বাংলো, ওর মালিককে চিনিস? হ্যাঁ, ও তিনি তো লম্বা পাড়া মানুষ। হ্যাঁ, ও কুকুর নিয়ে ঘোরে। আচ্ছা, ওই বাবু কাল রাতে তোদের গ্রামে গিয়েছিল? কই না তো। উনি মহুয়াডাঙ্গায় গিয়েছেন কখনো? হ্যাঁ, গেছে অনেকবার। কি করতে যায়? কি করে চোখে নল লাগিয়ে পাখি দেখে। রক্তচোষার ব্যাপারে কিছু জানেন নাকি? তা তো জানি না বাবু, তবে একদিন দূর থেকে দেখেছি ঢেঙ্গা মাঝির সঙ্গে কি সব কথা বলছিল। বুধন চলে যেতে সুনন্দ বলল, প্রতাপরুদ্র কাল রাত্রে মহুয়াডাঙ্গার দিকে গিয়েছিলেন, কিন্তু গ্রামে ঢোকেননি। তবে তবে গিয়েছিলেন কোথায়? আমি উত্তর দিলাম, হয়তো মাঠে মাঠে পায়চারি করেছেন। যাই বল, লোকটি কিন্তু বেশ রহস্যময়। সুনন্দ একটু মাথা নাড়ে। তখনও রোদের তেজ বাড়েনি। দুজনে বেড়াতে বেরোলাম। ঝাউ বাংলোর সামনে এসে দেখি প্রতাপরুদ্র প্রাতভ্রমণ সেরে ফিরছেন। হাতে চেনে বাঁধা সেই বিরাট কুকুর। সুনন্দ সোজা এগিয়ে গেল ভদ্রলোকের দিকে। অমনি বাঘের মতন কুকুরটা গড় গড় করে উঠে চেনে টান দিল। থমকে দাঁড়ালো সুনন্দ। প্রতাপরুদ্রকে উদ্দেশ্য করে বলল, নমস্কার।
আমরা এখানে বেড়াতে এসেছি। আপনাকে প্রায়ই দেখি। এটা কি জাতের কুকুর জিজ্ঞেস করব ভাবছিলাম। রুদ্র স্থির চোখে কয়েক মুহূর্ত সুনন্দর দিকে তাকিয়ে থাকলেন। কি তীক্ষ্ণ দৃষ্টি! আবার একটু কৌতুকের আভাস রয়েছে যেন। সুনন্দর অবস্থা দেখে মজা পেয়েছেন। সুনন্দ কাঠের মতন দাঁড়িয়ে বারবার আর চোখে কুকুরটাকে দেখছে। আপনি কুকুর ভালোবাসেন? ভরাট কণ্ঠস্বর। এটা ম্যাস্টিফ। ও, দারুণ কুকুর। আচ্ছা, আপনি তো অনেক জন্তু জানোয়ার পুষেছেন, দেখাবেন আমাদের? সুনন্দ আলাপ জমাবার চেষ্টা করল। প্রতাপ রুদ্রের মুখে কিন্তু কোনো আগ্রহ ফোটে না। আমাদের আরেক প্রস্থ আপাদমস্তক দেখলেন, তারপর বললেন, হ্যাঁ, দেখাতে পারি, তবে এক শর্তে। কি? মাত্র একবার দেখাবো, আর কাউকে জুটিয়ে আনা চলবে না, কাউকে খবর বলাও চলবে না। আসলে লোকজন এলে আমার কাজের ক্ষতি হয়। বেশ, তাই হবে। সুনন্দ তৎক্ষণাৎ রাজি। আসুন। প্রতাপবাবু আহ্বান জানালেন। নেপালি দারোয়ান গেট খুলে দিল। আমরা ভিতরে ঢুকলাম। এক পরিচারক এসে নীরবে প্রতাপবাবুর কাছ থেকে কুকুরটা নিয়ে বাড়ির দিকে চলে গেল। পরিচারকটি এদেশীয় নয়, দারুণ সন্ডামার্কা জোয়ান। কাঁকর বিছানো পথ ধরে চলতে চলতে রুদ্র জেনে নিলেন আমাদের পরিচয়। প্রতাপবাবু একটু ঠাট্টার সুরে বললেন, আমাদের কালেকশনে কিন্তু বাঘ সিংহ নেই, সবই ছোট জীবজন্তু। সাধারণত যেসব পশু পাখি কেউ পোষে না, আমি তাদের পোষ মানাবার চেষ্টা করি, ওদের চরিত্রের খুঁটিনাটি স্টাডি করি। আমরা বাগানের ভিতরে চললাম। বাগানের এক জায়গায় পর পর 15-16টা বড় বড় খাঁচা। খাঁচাগুলো তারের জালে ঘেরা, মাথায় খড়ের চাল। কোনোটাতে রয়েছে জন্তু, কোনোটায় পাখি। ঠিক কলকাতার চিড়িয়াখানায় যেমন দেখেছি তেমনি করে রাখা হয়েছে জীবজন্তুদেরকে। প্রতাপ রুদ্র একটার পর একটা খাঁচার সামনে দাঁড়িয়ে চিনিয়ে দিতে লাগলেন। লোকটির চেহারা ও কথা বলার ভঙ্গিতে জোরালো ব্যক্তিত্বের ছাপ। এক ফাঁকে তিনি বললেন, আমি বয়সে অনেক বড়, আশা করি তুমি বললে আপত্তি নেই। আমরা সরবে জানালাম, না 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 না, আরে আপত্তির কি আছে? প্রতাপ রুদ্র দেখাতে থাকেন। এই হলো এক জোড়া ডিঙ্গো, অস্ট্রেলিয়ান বুনো কুকুর। কিছুতেই পোষ মানে না, তবে আমি কিছুটা বাঘ মানাতে পেরেছি। তিনি পকেট থেকে বিস্কুট বের করে খাঁচার দিকে ছুঁড়ে দিলেন। অনেকটা আমাদের দেশি কুকুরের মতন চেহারা। মেটে লাল রঙের ডিঙ্গো দুটো বিস্কুট খেয়ে লেজ নাড়তে লাগল। তারপর রুদ্র দেখালেন, এর নাম কোয়ালা, সাউথ আমেরিকার খুদে ভাল্লুক। একটা খাঁচার সামনে দাঁড়াতেই কালো সাদা লোমওয়ালা বেজি জাতীয় দুটো জন্তু দাঁত খিঁচিয়ে উঠল। রুদ্র বললেন, উলভারাইন, উত্তর আমেরিকার বেজি, খুব হিংস্র। এরপর দেখলাম মাদাগাস্কারের লেমুর ও স্লথ, আফ্রিকার বন বিড়াল, দক্ষিণ আমেরিকার ধেড়ে ইঁদুর, এগুটি, আরও নানান অদ্ভুত জন্তু। তারপর পাখি, কত রকমের রং বেরঙের পাখি। বেশিরভাগেরই নাম শুনিনি, কোনোটা ভারী সুন্দর শীষ দিচ্ছে। গাছের ছায়ায় দাঁড়ের উপর সরু চেনে পা বাঁধায় কাকাতুয়া বসেছিল। তার গায়ের পালক ধবধবে সাদা, মাথায় হলদে ঝুঁটি, কালো বাঁকা ঠোঁট। আমরা কাছে যেতে চোখ পাকিয়ে তড়বড় করে পরিষ্কার গলায় বলতে লাগলো, রুদ্র বললেন, ও তাক বুঝে মানুষের ভাষা ব্যবহার করতে শিখেছে।
রুদ্র হাত নাড়তে কাকাতুয়া বলে উঠল। সুনন্দ প্রশ্ন করল, মিস্টার রুদ্র, এই সব পশু পাখি আপনি জোগাড় করেন কিভাবে? কিনে আনি নানা দেশ থেকে, দু একটা নিজেও ধরেছি। আমাদের মাথার উপর ছোট্ট অদ্ভুত দর্শন একটা কালো রঙের বাঁদর গাছের ডালে বসে লেজ পাকিয়ে মাথা নিচু করে দোল খাচ্ছিল। তার ভাঁটার মতন চোখ, মস্ত লেজ। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, এইটা কোন দেশি বাঁদর? বাঁদর নয়, একরকম ভাম, ব্রাজিল থেকে এনেছি। এর নাম কিং কাজু। এমনি লেজে ঝোলার অভ্যেস একমাত্র সাউথ আমেরিকার প্রাণীদের মধ্যে দেখা যায়। রুদ্র একবার শীষ দিতে কিংকাজুটি তড়াক করে নেমে এসে তার পিঠে চড়ে বসল। পরক্ষণেই লম্বা লাফে গাছে উঠে গেল। রুদ্র বললেন, আমি 2 মাস আগে সাউথ আমেরিকা থেকে ফেরার সময় কতগুলো স্পেসিমেন এনেছিলাম, তার মধ্যে এইটাই সবচেয়ে ভালো পোষ মেনেছে। সুনন্দ উসখুস করছিল, এইবার কথাটা পারল। মিস্টার রুদ্র, সেদিন আপনাকে মহুয়াডাঙ্গা গ্রামের কাছে দেখলাম। বায়নোকুলার দিয়ে কি যেন দেখছিলেন না আপনি? রুদ্র জবাব দিলেন, পাখি দেখছিলাম। জানেন, ওই গ্রামে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। কি? রাতের বেলা ঘুমন্ত লোককে কিসে যেন কামড়াচ্ছে। কি কামড়ায়, কখন কামড়ায়, কেউ টের পায় না। ঘুম ভেঙে দেখে ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে। গ্রামের লোক খুব ভয় পেয়ে গেছে। কেন? ওদের ধারণা অলৌকিক কাণ্ড, মানে কোনো রক্তচোষা পিশাচ বা দানবের কীর্তি। ও, সংক্ষিপ্ত উত্তর। প্রতাপবাবু বেশ গম্ভীর হয়ে গেলেন। তারপর অন্য কথা শুরু করলেন, অর্থাৎ এই বিষয়ে আর কোনো আলোচনা করতে চান না। সুনন্দ উৎফুল্লভাবে বলল, আচ্ছা, আপনি তো অনেক দেশ ঘুরেছেন, তাই না? হ্যাঁ, তা ঘুরেছি। কোথায় কোথায়? ইউরোপের সব জায়গায়, তাছাড়া মিডল ইস্ট। বাবা, আপনার কাছে গল্প শুনতে আসবো কিন্তু। সরি, এখন নয়, আপাতত কদিন আমি ব্যস্ত আছি। অত্যন্ত ঠান্ডা স্বরে প্রতাপবাবু সুনন্দর আগ্রহকে থামিয়ে দিলেন। প্রতাপবাবুর ব্যবহার শেষ দিকে বেশ রূঢ় বলে মনে হলো। আমাদের বসতেও বললেন না। চিড়িয়াখানা দেখা হয়ে যেতেই আবার সোজা গেট অবধি আমাদের এগিয়ে দিলেন। ফেরার সময় জিজ্ঞেস করলাম, এই সুনন্দ, কি বুঝলি? বুঝলাম যে প্রতাপবাবু মহুয়াডাঙ্গার ঘটনাটা জানেন, কিন্তু অন্যদের কাছে ফাঁস করতে রাজি নন। আর দ্বিতীয়ত উনি এখন ব্যস্ত, আমি মন্তব্য করলাম। পরদিন বাজার থেকে এসে সুনন্দ বলল, বুঝলি অসিত, প্রতাপবাবু সম্পর্কে একটু খোঁজ খবর করলাম। লোকটার অতীত সম্বন্ধে কেউ কিছু জানে না, শুধু জানলাম উনি একজন প্রাণীতত্ত্ববিদ এবং অনেক দেশ বিদেশে ঘুরেছেন। এখানকার লোকজনদের সঙ্গে পরিচয় খুবই সামান্য, বিচিত্র স্বভাব। আগের বছর একদল বেদে এসে আস্তানা গেড়েছিল মাঠে। তারা ছাপ খেলা দেখাতো, নাচ গান করত, জড়িবুটি ওষুধ বিক্রি করত। প্রতাপ বাবুর সঙ্গে তাদের বেশ দহরম মহরম হয়। আবার মাস 6 আগে এক তান্ত্রিক সাধু এসে শালবনের ভিতর কিছুদিন ছিল। তার কাছেও নাকি প্রতাপবাবুকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে লোকটা নাকি পশু পাখির বিষয়ে একজন এক্সপার্ট। কলকাতা চিড়িয়াখানার সুপারিনটেন্ডেন্ট একবার ওর সঙ্গে কতগুলো জন্তু নিয়ে আলোচনা করতে এসেছিলেন। সেদিন সন্ধ্যার দিকে দেখলাম প্রতাপবাবু ঝাউ বাংলো থেকে বেরিয়ে খরস্রোতা নদীর দিকে চলে গেলেন। সঙ্গে কুকুরটা নেই।
আমরা নদীর ব্রিজে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। রাত হল, কিন্তু প্রতাপবাবু ফিরলেন না। সুনন্দ উঠল, বলল, চল তো একবার মাঠে। প্রতাপ রুদ্রে খোঁজে? হুম। সুনন্দ মহুয়া ডাঙার পথে পা চালালো। কিছুটা গিয়েই থমকে দাঁড়ালাম দুজনে। জনমানবহীন সেই বিশাল আঁধার মাঠের মাঝে দাঁড়িয়ে কেমন যেন গা ছমছম করতে লাগলো। চারিদিক নিঝুম। থেকে থেকে কোনো রাত জাগা পাখির ক্ষীণ তীক্ষ্ণ ডাক শোনা যাচ্ছে। মাথার উপর অগণিত তারা হীরের কুচির মতন ঝিকমিক করছে। আচমকা কতগুলো শিয়াল সমস্বরে চেঁচিয়ে উঠল। আলোর কোনো চিহ্ন দেখতে পেলাম না। খানিক পরে সুনন্দকে ঠেলা মেরে বললাম, চল ফিরি। সুনন্দ নীরবে ফিরে চলল। বুধন এলো এর 3 দিন পরে। মহুয়াডাঙ্গায় গতকাল আবার সেই রক্তলোভী নিশাচরের উপদ্রব ঘটেছে। আবার আক্রমণ হয়েছে ঢ্যাঙা মাঝির উপর। ঢ্যাঙা এবারে শুয়েছিল ঘরের ভেতর। পাশে ছিল তার বউ। বউই আবিষ্কার করে ঢ্যাঙার গলায় একটা কাটা জায়গা থেকে রক্ত গড়াচ্ছে। ঢ্যাঙা কিন্তু তখন অঘরে ঘুমোচ্ছে। মেঝে অনেক রক্ত পড়ে শুকিয়ে গেছে। বেশ অবসন্ন হয়ে পড়েছে ঢ্যাঙা। রক্তপাতের চেয়ে ভয়েই কাতর হয়েছে বেশি। বুধন জানালো যে গ্রামের লোক রীতিমতন ক্ষেপে উঠেছে। তাদের মতে এ নিশ্চয়ই বুনোর প্রতিশোধ, কারণ ঢ্যাঙা ওর নামে মোড়লের কাছে লাগিয়েছিল। বুনোকে খুন করা সলা পরামর্শ হচ্ছে। বুধন শুনেছে বুনোর আর নিস্তার নেই। সুনন্দ জিজ্ঞেস করল, হ্যাঁ রে, ঝাউ বাংলোর বাবু মহুয়াডাঙ্গা এর মধ্যে গিয়েছিল নাকি? হ্যাঁ গিয়েছিল, তবে গ্রামে ঢোকেনি। মাঠে ঘুরছিল পাখি দেখতে। পাখি ধরার ফাঁদ ভি পাচ্ছিল গাছে। রাতের বেলা গ্রামের ভিতর কোনো বাইরের লোককে দেখা গেছে কি? হ্যাঁ। বুধন মাথা নাড়ল। আমরা দুজনে সেদিন সকালে মহুয়াডাঙ্গায় 1 রাউন্ড টহল দিয়ে এলাম। বুনোর হাবভাব আরো অস্বাভাবিক মনে হলো। দুর্দান্ত লোকটা কেমন অস্থির হয়ে উঠেছে। আর চোখে কেবল তাকাচ্ছে চারধারে, ছটফট করছে। বারবার তার দৃষ্টি আটকে যাচ্ছে বারান্দার চাটাইয়ে শোয়ার রুগ্ন মেয়েটার দিকে। সে মুরগি দিল, পয়সাও নিল, কিন্তু কথাবার্তা কিছু বলল না। ঠিক যাবার আগে সুনন্দ তাকে বলল, বুনো, তোর মেয়েকে হাসপাতালে দে, ও ভালো হয়ে যাবে। অমনি বুনোর মুখ উজ্জ্বল হয়ে উঠল। হবে, বেশ, আজই দিয়ে দি হাসপাতালে। তুই ঠিক করে দে বাবু। সুনন্দ বলল, এত তাড়াতাড়ি হবে না রে, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তোকে জানাবো। বুনো যেন দমে গেল। মনে হলো মেয়েকে কোনো নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলতে পারলে ও নিশ্চিন্ত হয়। মহুয়াডাঙ্গা ছেড়ে চলে আসবার সময় সুনন্দ বলল, লক্ষ্য করলি বুনো ভয় পেয়েছে? উত্তর দিলাম, হ্যাঁ, হয়তো মেয়ের জন্যই ওর ভাবনাটা বেশি। কিন্তু লোকটা সত্যি দোষী না নির্দোষ আমি এখনো ঠিক বুঝতে পারছি না রে। সুনন্দ চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমার মনে হয় অসিত, এই ব্যাপারে বুনো নিরপরাধ। তবে সুনন্দ আর কিচ্ছু বলল না। বিকেলবেলা সুনন্দ হঠাৎ বলল, যাই, মামার চেনা এক ডাক্তারের সঙ্গে দেখা করে আসি। স্টেশনের কাছেই থাকেন। আমি গেলাম না। জমাট এক ডিটেকটিভ বই শুরু করেছে। বললাম,
আমি মুরগি রেঁধে রাখবো, তুই ঘুরে আয়। সুনন্দর ফিরতে রাত 8টা বাজল। রাতে খাওয়া দাওয়ার পর বারান্দায় বসে গল্প করতে লাগলাম। শুক্লপক্ষ চলছে, কিন্তু একটু মেঘ জমেছে, তাই চাঁদের আলো তেমন ফোটেনি, কেমন যেন ঘোলাটে ভাব। অনেক দূরে দূরে কয়েকটা বৈদ্যুতিক আলো ঝকঝক করছে। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে 2-4টে মিটমিটে তারা। এমন নিস্তব্ধ রাত কলকাতায় টেরই পাওয়া যায় না। আমি বললাম, এই জানিস সুনন্দ, মহুয়াডাঙ্গার এই রহস্য নিয়ে আমার মাথায় একটা থিওরি এসেছে। কি? তুই ড্রাকুলা ফিল্মটা দেখেছিস? না। গল্পটা শুনেছিস? হ্যাঁ, শুনেছিলাম, কিন্তু আমি ড্রাকুলা ফিল্মটা দেখেছি, বইটাও পড়েছি। মনে আছে, রুমেনিয়ার এক জমিদার মানুষরূপী কাউন্ট ড্রাকুলা ছিল ভ্যাম্পায়ার। সে ঘুমন্ত মানুষের অথবা মানুষকে সম্মোহন করে তাদের রক্ত শুষে খেত। এই মহুয়াডাঙ্গার কেসটা কিন্তু অনেকটা সেই রকমই। সুনন্দ ঝাঁঝিয়ে উঠল। দূর, যত সব বাজে সংস্কার। তাছাড়া ড্রাকুলা ফাকুলা বিদেশি ব্যাপার, এদেশে ড্রাকুলার কথা কখনো শোনাই যায়নি। আমি বললাম, মনে রাখিস, প্রতাপ রুদ্র বহুদিন বিদেশে কাটিয়েছে, ওর ব্যাকগ্রাউন্ড কিন্তু কেউ জানে না। অবশ্য ওই বুনো ভ্যাম্পায়ার হতে পারে। সুনন্দ আমার দিকে তাকিয়ে গলা দিয়ে শুধু শব্দ করল, আশ্চর্য ব্যাপার। এরপর সুনন্দ কথা টথা একদম কমে গেল। কিছু জিজ্ঞেস করলে হুঁ হ্যাঁ করে দায় সারা গোছের জবাব দেয়। অন্য মনস্কভাবে মাথার চুল টানে কেবল। ও লক্ষণ আমি চিনি। সুনন্দর মস্তিষ্কে কোনো চিন্তা ঘুরঘুর করছে। নিশ্চয়ই আমার ড্রাকুলার আইডিয়াখানা লেগে গেছে। মনে মনে হাসলাম। আমি মোটেই সিরিয়াসলি ড্রাকুলার কথা ভাবিনি, মজা করেছিলাম মাত্র। পরদিন সকালে চা এবং কিঞ্চিত টা গলাধ্যকরণ করেই সুনন্দ হুট করে কোথায় বেরিয়ে চলে গেল। ফিরে এলো মিনিট 15 বাদে। জানতে চাইলাম, কি রে, কোথায় গিয়েছিলি? ঝাউ বাংলোয়। কেন? প্রতাপ বাবুর সঙ্গে দেখা করতে। হলো দেখা? না, দারোয়ান বলল বাবু ব্যস্ত আছেন, এখন দেখা হবে না। এই কি জন্য গিয়েছিলি বলতো? আমার মনে একটা সন্দেহ উঁকি দেয়। ছিল একটা দরকার। সুনন্দ এর বেশি কিছু বলে না। বুঝেছি। প্রতাপ রুদ্র সত্যি সত্যি ড্রাকুলা জাতীয় জীব কিনা পরীক্ষা করতে চেয়েছিলি কি, তাই তো? আচ্ছা শোন, ঠিক আছে, একটা বুদ্ধি দিচ্ছি। এরপর যেদিন দেখা হবে, প্রতাপ বাবুকে একটা চকলেট বা বিস্কুট অফার করবি। যদি খেয়ে ফেলে তাহলে আমাদের থিওরি টিকলো না, আর যদি না খায় তাহলে ও নির্ঘাত রক্তচোষা। কারণ কাউন্ট ড্রাকুলা টাটকা রক্ত ছাড়া আর কিচ্ছু খেত না। আমার রসিকতায় সুনন্দ কিন্তু একটুও হাসল না, গোমড়া মুখে বসে রইল। দুপুরে খাবার পর সুনন্দ বলল, অসিত, টেনে ঘুমিয়ে নে, আজ রাতে আর ঘুম নেই বরাতে। কেন? আমি চমকালাম। কারণ আজ রাতে আমরা প্রতাপ রুদ্রকে ফলো করব। অর্থাৎ তোর বিশ্বাস প্রতাপ রুদ্রই হচ্ছে মহুয়াডাঙ্গার নিশাচর আততায়ী? লোকটা পিশাচ, মানুষের রক্ত চুষে খায়। ধুত, এই বিজ্ঞানের যুগে এইসব ধারণা স্রেফ অচল। আরে আমি তোর সাথে শুধু তামাশা করেছিলাম। সুনন্দ গম্ভীরভাবে বলল, প্রতাপ রুদ্রের আসল পরিচয় আমি জানি না, প্রমাণ না পেয়ে কোনো সিদ্ধান্তে আসব না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মহুয়াডাঙ্গার রহস্যের পিছনে ওর হাত আছে। কেন উনি প্রায়ই রাতে গ্রামের দিকে যান? আমি বললাম, আর যদি আজ রাতে উনি মহুয়াডাঙ্গার দিকে না যান তাহলে? অর্থাৎ এখন থেকে আমাদের রাতে ঘুমের রফা গয়া। আমার মেজাজ একদম বিগড়ে গেল। কিন্তু সুনন্দ যখন জেদ ধরেছে, ও ঠিক যাবেই। ও যা একরোখার ডান পিটে, আমি যেতে না চাইলে একাই যাবে। অথচ
ওকে একা ছেড়ে দেওয়াও চলে না। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। নির্জন নদীতটে কত রকম পাখির কাকলি, ঝিরঝিরে বাতাসে ঠান্ডা আমেজ, ভারী আরামদায়ক। আমার ও সুনন্দর কিন্তু এসব উপভোগ করার মতন মনের অবস্থা নয়। ঝোপের পিছনে লুকিয়ে অস্থিরভাবে অপেক্ষা করছি কখন আসবে প্রতাপরুদ্র। সহসা দেখলাম সেই দীর্ঘ ঋজু দেহ ধীর পদক্ষেপে এগিয়ে আসছে এই পথে। তার গায়ে কালচে রঙের পাঞ্জাবি ও হালকা হলুদ রঙা পাজামা। প্রতাপরুদ্র ব্রিজ ছাড়ালেন, তারপর খানিক এগিয়ে মাঠে নামলেন। অর্থাৎ আজও তাঁর লক্ষ্য মহুয়া ডাঙ্গা। নজর করলাম প্রতাপবাবুর কাঁধে ঝুলছে একটা ক্যাম্বিসের ব্যাগ। সুনন্দ বলল, এগিয়ে যাক, বেশ দূর থেকে ফলো করব, নইলে দেখে ফেলতে পারে। প্রতাপরুদ্রের চলন্ত মূর্তি ক্রমে মাঠের মধ্যে দিয়ে দূরে সরে গেল, তারপর ঢালু জমিতে নেমে চোখের বাইরে চলে গেল। তখন আমরা বেরিয়ে এলাম। পা টিপে টিপে এগোচ্ছি, কখনো ঢিবি বা পাথরের আড়ালে দাঁড়িয়ে উঁকি মেরে দেখে নিচ্ছি। সূর্য অস্ত যাচ্ছে, সমস্ত পশ্চিম দিগন্ত সিঁদুর বরণ হয়ে উঠল। অপরূপ সেই দৃশ্য। প্রতাপবাবুকে শেষবারের মতন দেখলাম মাঠের মধ্যে সেই বিরাট বটগাছটা তার নিচে, তারপর অদৃশ্য হলেন। বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম, বসে রইলাম পাথরের আড়ালে। আবার দেখলাম প্রতাপবাবু আবির্ভূত হয়েছেন। গাছের কাছে একটা বড় চ্যাটালো পাথর পড়েছিল, বেদির মতন দেখতে। প্রতাপবাবু তার উপরে বসলেন, তার পিঠ আমাদের দিকে, গাছের দিকে মুখ, স্থিরভাবে বসে আছেন। আমরা খানিক কাছে এগিয়ে গেলাম। অবাক হয়ে দেখলাম প্রতাপবাবু পাথরের উপর শটান চিত হয়ে শুয়ে পড়লেন। চুপচাপ শুয়ে রয়েছেন নিথর হয়ে। আমরা আরো একটু এগোলাম। প্রায় 50 হাত দূরে একটা পাথরের স্তূপের পিছনে ঘাপটি মেরে বসে খাঁজের ফাঁক দিয়ে লক্ষ্য রাখলাম প্রতাপরুদ্রকে। ক্রমে দিনের আলো একেবারে নিভে গেল। একটির পর একটি তারা জ্বলে উঠল আকাশপটে। ফিকে একটু চাঁদের আলো ফুটল। আবছা দেখা যাচ্ছে চারপাশ। সামনের বটগাছটাকে যেন ঘোর কালো পাথরে তৈরি একটা পাহাড়ের মতন দেখাচ্ছে। তার গায়ে অজস্র জোনাকি পোকার মিটমিটে আলো ঘুরে ফিরে বেড়াচ্ছে। বাঁ পাশে দূরে মহুয়াডাঙ্গা গ্রামখানির গাছপালার সীমারেখা আকাশের গায়ে ফুটে উঠেছে। গ্রামে কোনো আলো নেই। রাত নামার সঙ্গে সঙ্গে এক অজানা বিভীষিকায় গোটা গ্রাম যেন বোবা হয়ে গেছে। পাথরের ওপর শায়িত প্রতাপরুদ্রকে শুধু অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে তিনি শুয়ে আছেন। রুদ্রের মতলবটা কি? ঝিঁঝির একঘেয়ে রব ছাড়া অন্য কোনো শব্দ নেই। আমরা দুজনে কাঠের মতন বসে আছি। প্রবল উত্তেজনায় বুকের মধ্যে যেন হাতুড়ির ঘা পড়ছে। এবার কি ঘটবে? বেশিক্ষণ কাটেনি, হঠাৎ চিৎকার শুনলাম। মানুষের গলা, কিন্তু অদ্ভুত আওয়াজ। বুঝি রুদ্ধ ক্রোশ এবং আর্তনাদ মিশে আছে সেই স্বরে। তারপরই চ্যাঁ চ্যাঁ করে এক অপার্থিব টানা তীক্ষ্ণ শব্দে রাতের নিস্তব্ধতা যেন খান খান হয়ে গেল। মনে হলো আমাদের উল্টো দিকে প্রতাপবাবুর কাছ থেকে প্রায় 25-30 হাত দূরে সেই শব্দের উৎপত্তিস্থল। সঙ্গে সঙ্গে প্রতাপবাবু তড়াক করে লাফিয়ে উঠে শব্দ লক্ষ্য করে দ্রুত বেগে ছুটে গেলেন। সুনন্দ আমার হাত ধরে টানল।
অসিত, আয় কুইক। প্রতাপ রুদ্রের হাতের জোরালো টর্চ জ্বলে উঠল। সেই আলোতে দেখলাম একটা বড় পাথরের চাইয়ের পাশে দাঁড়িয়ে আছে দানবের মতন একটা মূর্তি। কেশরের মতন ফাঁপানো চুলের রাশি মুখের অনেকটা ঢেকে ফেলেছে। ধড়াস করে উঠল হৃৎপিণ্ড। থমকে দাঁড়িয়ে পড়লাম। তারপর চিনতে পারলাম বুনো। তার হাতে একটা বল্লম। বুনো মাটির দিকে তাকিয়ে আছে। প্রতাপবাবু মুহূর্তের জন্য থেমেছিলেন, তারপরই দৌড়ে গিয়ে বুনোর সামনে বসে পড়লেন। আমরাও হোঁচট খেতে খেতে এগোতে লাগলাম। ঘটনাস্থলে পৌঁছে দেখি প্রতাপবাবু মাটিতে হাঁটু গেড়ে বসে রয়েছেন, আর তার ডান হাতের মুঠোয় ছটফট করছে কি একটা জীব। প্রতাপবাবুর বাঁ হাতের টর্চ তার ডান হাতের উপরে আলো ফেলল। আমি ভীষণ আশ্চর্য হয়ে চেঁচিয়ে উঠলাম, আরে এই যে একটা বাদুড়! বাদুড়টা ছোট, শিয়ালের মুখের মতন দেখতে তার মুখ, দুটো চকচকে ড্যাব ড্যাবে চোখ, খাড়া খাড়া কান, ছুঁচলো কয়েকটা দাঁত হিংস্রভাবে বেরিয়ে আছে। প্রতাপবাবু তার ডানা দুটো চেপে ধরেছেন। সে ক্রমাগত মুন্ডু ঘুরিয়ে কামড়াবার চেষ্টা করছে। আমাদের দেখে বুনো কর্কশ গলায় বলে উঠল, এ বাদুরটা আমার গায়ে বসেছিল। প্রতাপবাবু চমকে ফিরলেন। তার টর্চের আলো পড়ল আমাদের মুখে। এ কি, তোমরা এখানে? সুনন্দ উত্তর দিল, হ্যাঁ, আমরা। আশা করি চিনতে পারছেন। একটু অসময়ে দেখা হয়ে গেল। তারপর প্রতাপবাবুর স্তম্ভিত দৃষ্টিকে অগ্রাহ্য করে সুনন্দ বলল, অসিত, এটা কিন্তু সাধারণ বাদুড় নয়, ভ্যাম্পায়ার ব্যাট। সুনন্দ আরো কি যেন বলতে যাচ্ছিল। রুদ্রের চাবুকের মতন প্রশ্ন তাকে থামিয়ে দিল। এটা ভ্যাম্পায়ার ব্যাট তুমি কি করে জানলে? কে বলেছে? অনুমান, মিস্টার রুদ্র, অনুমান। কাল অসিত আমাকে ড্রাকুলার গল্প শোনালো। বলল ড্রাকুলার মতন কোনো ভ্যাম্পায়ার নিশ্চয়ই মহুয়াডাঙ্গার লোকের রক্ত শুষে খাচ্ছে। অমনি একটা সম্ভাবনার উদয় হলো আমার মনে। ওসব ভুতুড়ে গল্প আমি বিশ্বাস করি না, কিন্তু একটা নতুন ক্লু এলো মাথায়। ভূত প্রেত পিশাচ নয়, বাদুড়, রক্তপায়ী বাদুড়, ভ্যাম্পায়ার ব্যাট। ভ্যাম্পায়ার ব্যাটের রক্তপানের বর্ণনা একটা বইয়ে পড়েছিলাম। মহুয়াডাঙ্গার ঘটনাগুলোর সঙ্গে তা অদ্ভুতভাবে মিলে গেল। স্রেফ 2 2 4। আমি বললাম, যা, এখানে ভ্যাম্পায়ার ব্যাট কোথা থেকে আসবে? ইম্পসিবল। সুনন্দ উত্তর দেয়, জানি। ভারতবর্ষে ভ্যাম্পায়ার ব্যাট নেই, একমাত্র দক্ষিণ আমেরিকাতেই তা পাওয়া যায়। তবে মিস্টার রুদ্র এত দেশ ঘুরেছেন, এত পশু পাখি নিয়ে এসেছেন, সম্ভবত এই প্রাণীটি তারই আমদানি। কি ঠিক বলিনি মিস্টার রুদ্র? প্রতাপবাবু স্তব্ধ হয়ে সুনন্দর কথা শুনছিলেন। এবার শান্ত কণ্ঠে বললেন, কারেক্ট। তোমার অনুমানের প্রশংসা করি। এর নাম ডেসমোডাস, এক জাতীয় ভ্যাম্পায়ার ব্যাট। আমি সাউথ আমেরিকা থেকে আনিয়েছিলাম এদের ধরন রিসার্চ করতে। এরপর সুনন্দর মুখ থেকে যে কথাগুলো উচ্চারিত হলো তা শুনে আমি হকচকিয়ে গেলাম। কিন্তু মিস্টার রুদ্র, আপনি ধরা পড়ে গেছেন। এবার আপনার নিষ্ঠুর খেলা বন্ধ করতে হবে। খেলা? কি নিষ্ঠুর খেলা? কি বলছো কি যাতা? প্রতাপবাবুর রীতিমতন ধমকে উঠলেন। নির্বিকারভাবে সুনন্দ বলল, কেন, না বোঝার কি আছে? আপনি আপনার ওই পোষা জীবটিকে রাতের পর রাত মহুয়াডাঙ্গার নিরীহ লোকগুলোর উপরে লেলিয়ে দিয়েছেন তার রক্ত পিপাসা মেটাতে। খেলাটা নিষ্ঠুর বই কি? রুদ্রর ঠোঁটে বক্র হাসি জেগে উঠল। ধীর স্বরে বললেন,
এবার তোমার অনুমান ফেল করেছে সুনন্দ বাবু। এ বাদুড় আমার পোষ মানেনি, আর আমি একে মহুয়াডাঙ্গার লোকেদের উপরে লেলিয়েও দিইনি। তাহলে রাতে এখানে কেন আসতেন? সুনন্দর কণ্ঠে অবিশ্বাস। আসতাম এই পলাতক জীবটিকে ধরবার উদ্দেশ্যে। একজোড়া ডেসমোডাস এনেছিলাম, একটা মরে গেল আর একটা খাঁচা থেকে পালালো। কয়েকদিন পরেই মহুয়াডাঙ্গার ঘটনা কানে এলো। বুঝলাম ডেসমোডাসটি এই গ্রামের কাছে কোথাও আস্তানা গেড়েছে। জায়গাটা পরীক্ষা করে ধারণা হলো এই বট গাছের কোটরে ওই ব্যাটা আশ্রয় নিয়েছে। গাছের গায়ে জাল টাঙালাম, সারা রাত জেগে থাকতাম গাছের কাছে, যদি ফাঁদে পড়ে এই আশায়। অন্য বাদুড়ের মতোই ভ্যাম্পায়ার ব্যাট সূর্যের আলো সহ্য করতে পারে না। দিনের বেলা অন্ধকার গুহায়, ঘন গাছের পাতার ছায়ায় অথবা গাছের কোটরে লুকিয়ে থাকে। কেবলমাত্র রাত্রেবেলা বেরোয়। 4 দিন আগে বুঝলাম আমার ধারণা সঠিক, কারণ সেই দিন সন্ধ্যায় আমি যখন ওই পাথরে বসেছিলাম, বাদুড়টা আমার মাথার উপর দিয়ে কয়েকবার পাক খেয়ে উড়ে গেল। বোধহয় আমার রক্তপানের মতলবে ছিল। টর্চের আলোয় তাকে চিনতে অসুবিধা হয়নি। তারপর থেকে একটা হাতে ছোঁড়া জাল আনতাম সঙ্গে। চুপচাপ পাথরের উপর শুয়ে টোপ ফেলতাম। কালো জাল ছুঁড়েছিলাম, একটুর জন্য ফসকে গেল। আশা করি এইবার আমার মিস্টেরিয়াস মুভমেন্টের কারণ বুঝতে পারছো। যাই হোক, স্পেসিমেনটাকে জীবন্ত ধরতে পেরেছি, এই যথেষ্ট। শুধু একটা ডানা জখম হয়েছে। এই লোকটা কিছু দিয়ে মেরেছে বোধহয়। প্রতাপবাবু পকেট থেকে একটা ছোট জালের থলি বের করে বাদুড়টাকে তার মধ্যে পুরে বন্দি করে ফেললেন ও থলির মুখ চেন দিয়ে টেনে বন্ধ করে দিলেন। সুনন্দ অপ্রস্তুত সুরে বলল, সরি প্রতাপবাবু, কিন্তু এই বাদুড়ের কথা আপনি মহুয়াডাঙ্গার লোকেদের বলেননি কেন? ওরা কি ভীষণ আতঙ্কের মধ্যে আছে আপনি জানেন? প্রতাপবাবু বললেন, জানায়নি ভয়ে। জানলে ওরা হয়তো খেপে গিয়ে হাঙ্গামা বাঁধাতো। তার চেয়ে ভয় ছিল ওরা বাগে পেরে আমার স্পেসিমেনটিকে মেরে ফেলবে। দিনের বেলায় বিরাট পটগাছের অগুন্তি কোটর হাতড়ে খুঁজে বাদুড়টাকে ধরা অসম্ভব ছিল। গর্তে বিষধর সাপও থাকতে পারে। তবে গ্রামের লোক বাদুড়টাকে মারতে চাইলে কোটরে কোটরে বাইরে থেকে গরম জল ঢেলে দিলেই খতম। তাই চেষ্টায় ছিলাম নিজেই ধরব কৌশলে। প্রতাপবাবু, আপনার এই মহামূল্যবান স্পেসিমেনটির জন্য গ্রামের একজন লোক প্রাণ হারাতে বসেছে, সে খবর রাখেন? হ্যাঁ, সে কি? কে? কেন? প্রতাপবাবুর চোখ বড় বড় হয়ে ওঠে। এই লোকটির বিপদ। বুনোর দিকে আঙুল দেখায় সুনন্দ। গ্রামের লোকের সন্দেহ ওই দানও হয়ে রাত্রিরে মানুষের রক্ত শুষে খাচ্ছে। ওকে খুন করার প্ল্যান হচ্ছে। বুনো এতক্ষণ স্থিরভাবে দাঁড়িয়েছিল, উদ্গ্রীব হয়ে আমাদের উত্তেজিত কথাবার্তার মর্ম গ্রহণের চেষ্টা করছিল। সে বলে উঠল, এ বাদুরটা আমার গায়ে বসেছিল। আমার মনে এক প্রশ্ন জাগে। জিজ্ঞেস করি, বুনো, তুই এখানে কি করছিলি? বুনো বলল, পাহারা দিচ্ছিলাম সেই রক্ত খেকোর দানোটাকে ধরবো বলে। দেখলাম তোরা 3 জন মাঠের মধ্যে ঘুরছিস, তাই লোকের নজর রাখছিলাম পাথরের পিছনে শুয়ে। সুনন্দ বলল, বুনো, তুই দানোটাকে ধরে ফেলেছিস। আসলে দানো পিশাচ নয়, ওই বাদুরটাই আসামি। ওই ঘুমন্ত লোকের রক্ত শুষে খায়। বাদুর রক্ত খায়? কথাটা যেন বুনোর বিশ্বাস হলো না। সুনন্দ বলল, হ্যাঁ, দেশি বাদুড় খায় না, এটা বিদেশি বাদুড়। ফল পাকুড় খায় না, শুধু রক্ত খায়। মানুষ বা পশু পাখির তাজা রক্ত। মানুষের চামড়া নরম, তাই এরা মানুষের গায়ে দাঁত ফোটাতে বেশি পছন্দ করে। বুনো বিস্ফারিত নেত্রে কয়েক মুহূর্ত দেখল বন্দি বাদুরটাকে।
তার সমস্ত শরীর ফুলে ফুলে উঠল। বিকৃত মুখে উন্মত্তের মতন চিৎকার করে ওঠে বুনো। ওটা বাদুড় নয়, ওটা শয়তান। ও শয়তানকে আমি মেরে ফেলবো, শেষ করে দেব। দে 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 দে, ওটা আমায় দে, ওটা আমায় দে। হাতের বল্লম ফেলে দিয়ে বুনো এক লাফে প্রতাপবাবুর দিকে এগিয়ে গেল। প্রতাপবাবুর ডান হাতে বন্দি বাদুড়, তিনি বাঁ হাতে বুনোকে ঠেকালেন। আমি আর সুনন্দ তৎক্ষণাৎ চাপড়ে ধরলাম বুনোকে। ওহ, কি প্রচন্ড জোর লোকটার গায়ে! ঝটকা দিয়ে আমাদের দুজনকে প্রায় ছাড়িয়ে ফেলে সে বারবার প্রতাপবাবুর হাত থেকে বাদুড়টা ছিনিয়ে নেবার চেষ্টা করতে লাগলো। আমরা দুজন না আটকালে ও নির্ঘাত বাদুড়টা কেড়ে নিয়ে মেরে ফেলত। ধাক্কা খেয়ে প্রতাপবাবুর হাত থেকে টর্চ খসে পড়ে গেল। বুনোর গলা দিয়ে গোঙানির মতন আওয়াজ বেরোচ্ছে। অনেক দিনের জমা হওয়া শঙ্কা ও ক্ষোভ যেন ক্রোধের রূপ নিয়ে ফেটে পড়তে যাচ্ছে। আমরা প্রাণপণে বোঝাই, বুনো বুনো শোন, বুনো শোন, কথাটা শোন, আমার কথাটা শোন, শোন শোন। আরে একটু থাম, একটু থাম। তবু বুনোর রাগ পড়ে না, সে কেবলই ফুঁসছে। একটা ধস্তাধস্তি চলতে থাকে। সুনন্দ হঠাৎ বলে উঠল, বুনো শোন, ডাক্তারবাবু বলেছেন তোর মেয়ের চিকিৎসা করবেন, তোর মেয়েকে হাসপাতালে ভর্তি করে নেবেন। বুনোর বজ্র কঠিন পেশিগুলি তক্ষুনি কেমন যেন শিথিল হয়ে গেল। সব ভুলে গভীর আগ্রহে সুনন্দের দিকে চেয়ে বলল, আমার মেয়ে ভালো হয়ে যাবে, ডাক্তারবাবু বলেছে। হ্যাঁ রে, যাবে বই কি, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। সুনন্দ আশ্বাস দিল। কার অসুখ? প্রতাপবাবু জিজ্ঞেস করলেন। বুনোর মেয়ের। মেয়েটির একটা পা আঘাত লেগে খোঁড়া হয়ে গেছে। আমি দেখেছি মেয়েটিকে। ভেরি স্যাড কেস। আমার মামার বন্ধু ডক্টর চ্যাটার্জি বলেছেন মেয়েটির ট্রিটমেন্ট করবেন, তবে হাসপাতালে রাখতে হবে, তার খরচ আছে। দেখি কি ব্যবস্থা করা যায়। বুনোর মেয়ের চিকিৎসার সব খরচ আমি দেব, এ আমার ঋণ শোধ। তুমি বুনোকে বলে দাও। শুনলি বুনো, বাবু কি বললেন? বুনো প্রতাপবাবুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর সে জ্বলন্ত চোখে নিরীক্ষণ করল জালে বদ্ধ বাদুড়টিকে। বিড়বিড় করে কি যেন বকতে লাগলো নিজের মনে। বোঝা গেল এই বাদুড়ের উপর তার রাগ ও বিদ্বেষ কিছুমাত্র কমেনি। বাদুড়ের মালিক সম্বন্ধেও তার মন রীতিমতন সন্দিগ্ধ। আমি বললাম, বুনো, এই রক্তচোষা বাদুড়ের কথা তুই গ্রামের কাউকে বলিসনি। গ্রামের লোককে তুই বরং জানিয়ে দে তুই মন্ত্রের জোরে দানোটাকে তাড়িয়ে দিয়েছিস। তোর খুব খাতির হবে রে গায়ে। বুনো তার ঝাঁকড়া চুলো মাথাখানা ঝাঁকালো, অর্থাৎ আমার পরামর্শ তার মনে ধরেছে। সে একবার ঘাড় বেঁকিয়ে তাকালো গ্রামের দিকে। মাটি থেকে বল্লমটা কুড়িয়ে নিয়ে বুনো সহসা দৌড়তে শুরু করল। ম্লান জ্যোৎস্নালোকে উন্মুক্ত প্রান্তরের বুক ছুঁয়ে বুনোর সুদীর্ঘ ছায়ামূর্তি যেন উড়ে চলল। ক্রমে সে হারিয়ে গেল দূর অন্ধকারে।